নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সকলেই কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছেন। আমরা বিকল্প সরবরাহের জন্যও কাজ করছি। আর বিকল্প বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রথাগতভাবেই আছে। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই। এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কখনো খালি থাকে না। যেই মুহূর্তে চাহিদা আসবে সেই মুহূর্তে আপনি দেখবেন সরবরাহ আসবে। তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর। এটা রিসাইক্লিংই খালি সমাধান না। যদি আপনার আর কোনো উপায় না থাকে তখন ভিন্ন কথা, কিন্তু পলিথিন ব্যবহারটা যে ক্ষতিকর ওটা দেশের কোনো গবেষণার প্রয়োজন নেই। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণাগার প্রমাণ করে দিয়েছে যে মানুষের রক্ত থেকে নিয়ে শুরু করে ব্রেইন পর্যন্ত এটা চলে গেছে। সুতরাং এইটার ব্যাপারে আমাদের আসলে কঠোর হওয়ার, সতর্ক হওয়ার, উদ্যোগী হওয়ার সময় আমি বলবো পার হয়ে গেছে। আমরা বরং দেরিতে শুরু করলাম। আমরা আইন করে আইনটা প্রয়োগ করলাম না। তানজানিয়ার কথা যদি দেখেন, রুয়ান্ডার কথা যদি দেখেন, আমি উন্নত বিশ্বের কথা বলছি না, কারণ তারা তো অনেক আগেই প্রক্রিয়া শুরু করেছে। রুয়ান্ডা, তানজানিয়ার মতন দেশগুলোতে, তানজানিয়ায় আপনি যখন বিমান থেকে নামবেন আপনার প্রত্যেকটা লাগেজ স্ক্যানিং মেশিনে দিয়ে চেক করা হয়, কারণ ওরা একটাও পলিথিন শপিং ব্যাগ নিয়ে এমনকি পর্যটককেও ঢুকতে দেবে না। আর রুয়ান্ডার বক্তব্য হচ্ছে যুদ্ধ আমার যত না ক্ষতি করেছে, এই পলিথিন শপিং ব্যাগ আমার তার থেকে বেশি ক্ষতি করবে। কারণ যুদ্ধের যে প্রভাব ওটা 30 বছর 40 বছরে চলে যাবে, কিন্তু একটা পলিথিন ব্যাগ তো 100 বছরেও মাটিতে মিশবে না। সুতরাং আর উন্নত বিশ্বে অনেকে করে যে রিসাইক্লেবল কিছু কিছু পলিথিন দেয়, কিন্তু যেটা আমি বললাম যে আমাদের রিসাইক্লিং এখনও শিল্পের পর্যায়ে পৌঁছায়নি। আমাদের অভ্যাস হয়ে গেছে একটা করে পলিথিন নিয়ে যাই আর মনে করি এটা সস্তা। আসলে কিন্তু এটা সস্তা না। এটার মূল্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে দিতে হচ্ছে। আগামীকালই আমার কাছে আসবেন যে আপা বুড়িগঙ্গা নদী পরিষ্কার করে দেন, কেমন করে দিব? ওইটা নদীর তলদেশে তো 3 থেকে 6 ফিট আপনার পলিথিনের আস্তর পড়ে আছে, যেটা ড্রেজিং মেশিন দিয়ে তোলা সম্ভব হচ্ছে না। আগামীকালই বলবেন যে আপা কর্ণফুলী নদী পরিষ্কার করে দেন, কেমন করে দিব? কারণ ওটার তলদেশেও তো পলিথিন। সাম্প্রতিক সময় নদী দূষণ নিয়ে একটা গবেষণা হয়ে গেছে, সেখানে 56টা দূষিত নদীর 56টার তলদেশে এই পলিথিনের পুরো আস্তর। সুতরাং পলিথিন শপিং ব্যাগ নিয়ে আমরা শুরু করি, ক্রমান্বয়ে আমরা অন্য একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে যাব। আমরা কিন্তু সব প্লাস্টিকের কথা বলছি না, যেটা একবার ব্যবহার করে ফেলে দেই, কালেকশন হয় না, সেইগুলোর ব্যাপারে আমরা এগোবো। আপনাদের সবার ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য। এখন প্রশ্ন হলো যে পলিথিন ব্যাগগুলো কালেক্ট করে এক জায়গায় ফেলে রিসাইকেল করা যায় কিনা। যায়, কিন্তু সেটা আসলে সন্তোষজনক কিছু না। কারণ পলিথিন ব্যাগ থেকে বা পলিথিনের অন্যান্য সামগ্রী থেকে মানুষের রক্তে, মানুষের ব্রেইনে, মানুষের লিভারে, মায়ের প্লাসেন্টায় এখন পলিথিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। বাংলাদেশে পলিথিন দিয়ে মোড়ক করার কারণে লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমাদের অনেক কটা নদীর মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কাজে প্লাস্টিকটা ব্যবহার করাটাই আসলে একটা ক্ষতিকারক বিষয়। সুতরাং এটাকে কালেক্ট করে রিসাইক্লিং হচ্ছে পরের ধাপ, যেখানে আপনার আর কোনো বিকল্প থাকবে না তখনকার বিষয়। আর রিসাইক্লিং আমাদের দেশে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু সেটা খুবই প্রাথমিক পর্যায়ে। সেটা উন্নত বিশ্বের একটা প্লাস্টিক প্যাকেট থেকে কেমিক্যাল সরানো, কেমিক্যাল ম্যানেজমেন্ট আলাদা করে করা, এইরকম কিন্তু হচ্ছে না। কোনো রকমে গিয়ে কেটে একটা তাপ দিয়ে গলিয়ে আবার নতুন করে বানানো হচ্ছে। এটাকে রিসাইক্লিং শিল্প হিসেবে বলা যাচ্ছে না। সেজন্য আমরা এটা সকল প্লাস্টিকের বিরুদ্ধে উদ্যোগ না, এটা আপাতত হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক, যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপাইলিন ব্যাগ, সেটার উপরে আমাদের কার্যক্রম। আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। কারণ কাজ করতে গিয়ে আমাদের কোথাও ভুল হতে পারে, কোথাও গ্যাপ থাকতে পারে, সেটা আমরা বুঝে নেব।
যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, এটা সরকারের একক সিদ্ধান্ত না। ওনারা সকলে সম্মত হয়েছেন যে 1 অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে চেইন যেগুলোকে আমরা বলি সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন না। তার বিকল্প হিসাবে কি দেওয়া যায়, এটা আসলে আমাদের আপনারা যারা এখানে আজকে সাংবাদিক হিসাবে এসছেন সব তো এই প্রজন্মের, নিজের পরিবারকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। বাবা দাদারা যা ব্যবহার করতো তাই ব্যবহার করা হবে, নতুন কোনো আবিষ্কারের প্রয়োজন নেই। তো বিকল্প যাতে ওনারা পান সেজন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও আরও মোট 20টি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এই 20টি প্রতিষ্ঠান আগামী 29 তারিখে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে পরিবেশ অধিদপ্তরে একটা মেলা করবে তাদের পণ্য নিয়ে। ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানোরও ব্যবস্থা করা হচ্ছে। সুপার শপিং মলগুলোর পাশাপাশি আমরা 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। হ্যাঁ, ওই কাজগুলো শুরু করব। এবং ওনারাও আমাদেরকে কথা দিয়েছেন, দোকান মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে, দোকান মালিক সমিতি আমাদেরকে কথা দিয়েছে যে ওনাদের 1 মাস সময় লাগবে। সুপার শপিং মল 1 অক্টোবর থেকে শুরু করবে, ওনারা 1 নভেম্বর থেকে শুরু করতে চান।